দশম শ্রেণীর বন্ধুরা, এই ভিডিওটিতে তোমাদের দশম শ্রেণীতে যে ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8 অর্থাৎ সর্বশেষ নভেম্বর মাসে দেওয়া হয়েছে, সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কটা নিয়ে আলোচনা করব। আলোচনায় যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলি যে তোমাদের অন্যান্য মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো করে দিয়েছি, তার লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাছাড়া উপরে এই মুহূর্তে আই বাটনে যে আসছে সেখান থেকেও তোমরা দেখতে পারো। চলো তবে আজকের আলোচনায় যাওয়া যাক। বন্ধুরা, তোমাদের 1 নম্বর প্রশ্নটি রয়েছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো, এখানে কেবলমাত্র অপশন গ যে গিরিখাত, এটা সঠিক উত্তর। 1-এর 2 নম্বর প্রশ্নটি রয়েছে হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট সংকীর্ণ ফাঁককে কি বলা হয়? অপশন খ সঠিক উত্তর বার্গস্রুন্ড। 3 নম্বর প্রশ্নটি রয়েছে সঠিক জোন নির্বাচন করো। এখানে কেবলমাত্র অপশন খ যে পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল, এটি ঠিক, বাকিগুলো ভুল। 4 নম্বর প্রশ্নটি রয়েছে সঠিক জোন নির্বাচন করো। এখানে কেবলমাত্র অপশন ঘ বালিয়াড়ি বায়ুর সঞ্চয় কাজ, এটা একমাত্র ঠিক, বাকিগুলো ভুল। 5 নম্বর প্রশ্নটি রয়েছে ক্রান্তীয় চিরহরিত অরণ্যের উদ্ভিদের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো, এখানে অপশন গটা সঠিক উত্তর, উদ্ভিদের ডালপালা একসাথে যুক্ত হয়ে চাঁদোয়া সৃষ্টি করে। 6 নম্বর প্রশ্নটি রয়েছে অতি বিরল জনঘনত্বযুক্ত একটি রাজ্য হলো, অপশন খ সিকিম। 7 নম্বর প্রশ্নটি রয়েছে আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো, অপশন গ বালিয়াড়ি। 8 নম্বর প্রশ্নটি রয়েছে সঠিক জোন নির্বাচন করো। এখানে আবার অপশন গ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের চিরহরিত বৃক্ষ মেহগিনি, এটা সঠিক। 9 নম্বর প্রশ্নটি রয়েছে ভারতের রুট কোন জায়গাকে বলা হয়? অপশন খ দুর্গাপুর। দেখে নাও, আমরা পরের প্রশ্নের উত্তরের দিকে যাব। তোমাদের 2 নম্বর প্রশ্নটি রয়েছে শূন্যস্থান পূরণ করো। 2-এর 1 নম্বর রয়েছে বায়ুর ড্যাশ প্রক্রিয়ায় বালি ও পলিকণা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়, এটা হবে বহন। 2 নম্বরটি রয়েছে 2-এর ড্যাশ উপত্যকা পীর পাঞ্চাল ও উচ্চ হিমালয় পর্বতশ্রেণী দ্বারা বেষ্টিত, এটা হবে কাশ্মীর। মৌসুমি বায়ুর প্রভাবে ভারতের শীতকাল প্রায় শুষ্ক প্রকৃতির, ড্যাশ মৌসুমি, এটা উত্তর পূর্ব। তারপরে তোমাদের 3 নম্বর প্রশ্নটি রয়েছে সত্য হলে ঠিক আর অসত্য হলে ভুল লেখো। এখানে 3-এর 1 নম্বর প্রশ্নটি রয়েছে নদী খাতে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলি হলো মন্থকূপ, তাহলে এটা সত্য, অর্থাৎ তোমরা এখানে পাশে ঠিক লিখে দেবে। তারপরে তোমাদের 3-এর 2 নম্বর প্রশ্নটি রয়েছে ভারতের উপকূল অঞ্চলে দিনের বেলা স্থলবায়ু প্রবাহিত হয়, এটা ভুল, সুতরাং এপাশে ভুল লিখবে, অসত্য, এটা ভুল লিখবে এখানে। 3 নম্বরটি রয়েছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া চা চাষের পক্ষে আদর্শ, এটাও ভুল, এখানে ভুল লিখবে। চলো আমরা পরের প্রশ্নের উত্তরের দিকে যাব। বন্ধুরা, তোমাদের 4 নম্বর প্রশ্নটি রয়েছে স্তম্ভ মেলাতে, এখানে 4-এর 1 বিশুদ্ধ কাঁচামাল, সেটা হবে তুলো। মালাবার উপকূল, সেটা হবে কয়াল। হিমবাহ, সেটা হবে ক্রেভাস। দেখে নাও একটু, আমরা পরের কোশ্চেনের অ্যান্সারের দিকে যাব। 5 নম্বর প্রশ্নটি রয়েছে পল্লল ব্যাজনী কেন পর্বতের পাদদেশে সৃষ্টি হয়? পল্লল ব্যাজনী, এখানে ওকারটা হবে না। ব্যাজনী সৃষ্টির কারণ, পার্বত্য অঞ্চল পার হয়ে নদী যখন সমভূমিতে নেমে আসে তখন ভূমির ঢাল হঠাৎ কমে যাওয়ায় নদীর বহন ক্ষমতা ও স্রোতের বেগ দুই হঠাৎ কমে যায়, ফলে পর্বতের পাদদেশে নুড়ি বালি জমে পল্লল ব্যাজনী সৃষ্টি হয়। দেখে নাও, আমরা পরের প্রশ্নের উত্তরের দিকে যাব। তোমাদের 5-এর 2 নম্বর কোশ্চেনটি রয়েছে ভারতের পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? উত্তরটা এরকমভাবে লিখবে, ভারতের পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি তার কারণ 1, 2, 3, 4 4টে পয়েন্ট দেবে, যেহেতু প্রশ্নমান 2 আছে, ম্যাক্সিমাম 4টে দিলেই হবে। অনেকেও পয়েন্ট করেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, যেহেতু প্রশ্নমান 2, সুতরাং 1 নম্বর পয়েন্টটি রয়েছে নদীগুলির দৈর্ঘ্য ছোট তাই পরিবহন ক্ষমতা কম। পয়েন্ট 2, নদীগুলির উপনদীর সংখ্যা কম থাকায় নদীতে পলির পরিমাণ কম থাকে। পয়েন্ট 3, নদীর মোহনায় ভূমির ঢাল বেশি হওয়ায় পলি সঞ্চিত হতে পারে না। পয়েন্ট 4, নদীগুলি খরস্রোতা হওয়ায় পলি সঞ্চিত হওয়ার সম্ভাবনা কম। এই হলো তোমাদের 5-এর 2 নম্বর প্রশ্নটির উত্তর। দেখে নাও, আমরা পরের প্রশ্নের উত্তরের দিকে যাব। বন্ধুরা, তোমাদের 5-এর 3 নম্বর প্রশ্নটি রয়েছে অক্ষাংশ ভেদে হিমরেখার উচ্চতা ভিন্ন হয়, এর ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। যেহেতু প্রশ্নমান 2 আছে, সুতরাং অ্যান্সারগুলো তোমরা বেশি বড় করবে না।
অক্ষাংশ ভেদে হিমরেখার উচ্চতা ভিন্ন হওয়ার কারণ বলে পয়েন্ট করে লিখবে হিমরেখার উচ্চতা বা অবস্থান উষ্ণতার উপর বেশি নির্ভরশীল। দাড়ি দিয়ে লিখবে নিরক্ষরেখা থেকে মেরুর দিকে সূর্যরশ্মির পতন কোণের তারতম্য লক্ষ্য করা যায়, ফলে ক্রমশ উষ্ণতা কমতে থাকে। তাই নিরক্ষরেখা থেকে মেরুর দিকে হিমরেখার উচ্চতা ক্রমশ কমতে থাকে। মেরু অঞ্চলে হিমরেখা সমুদ্র সমতলে অবস্থান করে। অক্ষাংশের মান যত কমে হিমরেখার উচ্চতা তত বৃদ্ধি পায়। এই হলো তোমাদের অ্যান্সার 5-এর 3। এবার 4 তোমাদের 5-এর 4 নম্বর প্রশ্নটি রয়েছে ভারতের জলবিভাজিকা উন্নয়নের দুটি উদ্দেশ্য লেখো। তোমাদের উদ্দেশ্য লিখতে বলা হয়েছে, জলবিভাজিকা কাকে বলে বলেনি, তবু আমি এখানটা লিখে দিয়েছি। এটা তোমরা না লিখলেও চলবে, যেহেতু প্রশ্নমান 2 তোমাদের দুটি উদ্দেশ্য বলেছে, খালি দুটি উদ্দেশ্য লিখলেই হবে। সবসময় প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো এখানে আমি এমনি লিখেছি, এটা তোমাদের লেখার দরকার নেই। কি লিখেছি না, যে পরিকল্পনার মাধ্যমে সমগ্র নদী অববাহিকা অঞ্চলের ভূমিক্ষয়, ধস, বন্যা ও খরা প্রতিরোধ করে জমি, মাটি, জল, বনভূমি যথাযথ ব্যবহারের মাধ্যমে ওই অঞ্চলের বাস্তুতন্ত্রের পরিবেশের উৎপাদন সম্পদের স্থায়ী উন্নয়ন করা যায়, তাকে জলবিভাজিকা উন্নয়ন বা ব্যবস্থাপনা বলে। এর উদ্দেশ্য কি? ক, জলবিভাজিকা উন্নয়নের প্রধান উদ্দেশ্য হল প্রাকৃতিক উৎসগুলি থেকে পাওয়া জল ও সমাজের জলের চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষার ব্যবস্থা করা। অপশন খ, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করা ও এলাকার সামগ্রিক পরিবেশের উন্নতি ঘটানো। দেখে নাও, আমরা পরের প্রশ্নের পরবর্তী অংশে যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে সত্ত্বর তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আমি কোনো ভিডিও আপলোড করলে। ধাপ চাষ, ফালি চাষ ও সমোন্নতি রেখা বরাবর চাষের মাধ্যমে কিভাবে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করা সম্ভব? এই প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি যে ধাপ চাষ, সমোন্নতি রেখা বরাবর চাষ আর ফালি চাষ তিনটে কিভাবে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করে সেইটুখানি বললেই হবে। তো ধাপ চাষের মধ্যে কি লিখতে পারি আমরা, যে পাহাড় বা পর্বতের ঢালে ধাপ কেটে চাষ করলে জলের গতি হ্রাস পায় আর মৃত্তিকা ক্ষয় নিয়ন্ত্রিত হয়। এইভাবে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করা সম্ভব। তোমরা এখানে এক্সট্রা লাইনটা লিখে দিয়ে এটাকে একটু সাইজে বড় করতে পারো, আমি শুধু মূল কথাটা তোমাদের সামনে তুলে ধরেছি, বা এমন লিখলেও হবে, অসুবিধা নেই। সমোন্নতি রেখা বরাবর চাষ, পার্বত্য অঞ্চলে সমোন্নতি রেখা বরাবর বাঁধ দিয়ে চাষ করলে প্রবাহিত জলধারা বাধাপ্রাপ্ত হয়ে মৃত্তিকা ক্ষয় হ্রাস করে। 3 নম্বরে লিখেছি ফালি চাষ, যেটা তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে 2 নম্বরে, এটা 3 নম্বরে লিখেছি। সমোন্নতি রেখার সমান্তরালে চাষ না করে ঢালের আড়াআড়িভাবে ফালি তৈরি করে চাষ করলে মাটি সংরক্ষণ করা যায়। আর এই 3টে পয়েন্ট লেখার পর তোমরা প্যারা করে লিখতে পারো যে উপরিউক্ত আলোচনা থেকে বোঝা যায় যে এই 3টে মাধ্যমে চাষ করলে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ হয়। ওকে, তো আমরা তবে এবার পরবর্তী প্রশ্নের তোমাদের 6 নম্বর প্রশ্নটি রয়েছে নদী উপত্যকার হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লিখতে বলা হয়েছে। 3টি বিষয় দিয়ে দেওয়া হয়েছে, সৃষ্টির প্রক্রিয়া, উপত্যকার আকৃতি আর অবস্থান। নদী উপত্যকার ক্ষেত্রে লিখবে নদীবাহিত পাথরগুলি পরস্পরের সঙ্গে সংঘর্ষে বা নদী খাতের সঙ্গে ঘর্ষণের ফলে এই ভূমিরূপ সৃষ্টি করে থাকে। আর হিমবাহ উপত্যকার বেলায় লিখবে পার্বত্য অঞ্চলে যে উপত্যকার মধ্যে দিয়ে হিমবাহ প্রবাহিত হয় সেখানে অবঘর্ষ প্রক্রিয়ায় হিমবাহ উপত্যকার সৃষ্টি হয়। এখানে স্পেলিংটা মিস্টেক আছে, তোমরা একটু ঠিক করে নেবে, হিমবাহ বয়াকার হ হবে। 2 নম্বর পয়েন্টটি অর্থাৎ ক্ষয়ের উপত্যকার আকৃতি, শুষ্ক ও অর্ধ শুষ্ক অঞ্চলে পার্শ্ব ক্ষয়ের চেয়ে নিম্ন ক্ষয়ের মাত্রা বেশি বলে এখানে আই আকৃতির উপত্যকা, এবং আর্দ্র ও আর্দ্রপ্রায় অঞ্চলে নিম্ন ক্ষয়ের সঙ্গে কিছুটা পার্শ্ব ক্ষয় থাকে বলে এখানে ভি আকৃতির উপত্যকা সৃষ্টি হয়। অপর পক্ষান্তরে হিমবাহ উপত্যকাতে পার্বত্য অঞ্চলে যে উপত্যকার মধ্যে দিয়ে হিমবাহ প্রবাহিত হয় সেখানে অবঘর্ষ প্রক্রিয়ায় হিমবাহ বয়াকার হয়, এখানটাও ভুল আছে। উপত্যকার তলদেশ ও পার্শ্বদেশ প্রায় সমানভাবে মসৃণ হয় এবং এর ফলে উপত্যকার আকৃতি ইংরেজি অক্ষর ইউ, এখানটা একটু খেয়াল করো তোমরা, এখানে লেখা নেই, ইংরেজি অক্ষর ইউ এর মতো হয়। তারপরে অবস্থান, শুষ্ক মরু অঞ্চল ও তুষারাবৃত অঞ্চল ছাড়া নদী উপত্যকা ভূপৃষ্ঠে প্রায় সর্বত্রই সমান দেখা যায়। আর হিমবাহ উপত্যকা শুধুমাত্র সুউচ্চ পার্বত্য অঞ্চল ও শীতল মরু অঞ্চলে সীমাবদ্ধ। এখানটা স্পেলিং মিস্টেক আছে, ল হবে, দেখে নিও। তো চলো আমরা পরের প্রশ্নের উত্তরের দিকে যাই। প্রশ্নটি আছে হিমালয় পর্বতমালা কিভাবে ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে? উত্তরটি হলো হিমালয় পর্বতমালা ভারতের উত্তরে প্রহরীর ন্যায় বিরাজমান হয়ে ভারতের জলবায়ুকে গভীরভাবে প্রভাবিত করেছে।
নম্বর পয়েন্ট, তীব্র শীত থেকে রক্ষা। হিমালয় পর্বতমালা ভারতের উত্তরে অবস্থান করায় শীতকালে সাইবেরিয়া থেকে আসা অতি শীতল বায়ু ভারতের অভ্যন্তরে প্রবেশ করতে পারে না, ফলে শীতের তীব্রতা কম থাকে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাতের সহায়তা। ভারতের দক্ষিণ দিক থেকে আসা মৌসুমি বায়ু হিমালয়ের দক্ষিণ ঢালে অর্থাৎ প্রতিবাদ ঢালে বাধা পেয়ে গাঙ্গেয় সমভূমিতে শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটায়। 3 নম্বর পয়েন্ট, আরামদায়ক জলবায়ু। হিমালয় মালার উচ্চতা অনেক বেশি হওয়ায় উপত্যকা অঞ্চলে আরামদায়ক জলবায়ু বিরাজ করে। 4 নম্বর পয়েন্ট, পশ্চিমা ঝঞ্ঝার প্রাদুর্ভাব থেকে রক্ষা। ভারতের উত্তর পশ্চিম দিক থেকে আগত পশ্চিমা ঝঞ্ঝার প্রভাবে হিমালয়ের জন্য বাধাপ্রাপ্ত হয় এবং পূর্ব দিকে বেশি দূর অগ্রসর হতে পারে না। 5 নম্বর, মৌসুমি বায়ুর নিয়ন্ত্রক। হিমালয় পর্বতমালা মৌসুমি বায়ুর গতিপথকে নিয়ন্ত্রণ করে থাকে। দেখে নাও তোমরা উত্তরটা, আমরা পরের প্রশ্নের উত্তরের দিকে যাব। আমাদের 4 নম্বর প্রশ্নটি হলো, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত বিভিন্ন প্রকার গ্রাবরেখার সচিত্র বর্ণনা দাও। তো আমি তোমাদের এখানে একটা রিয়েল ইমেজ দিয়েছি। এইটা হলো গ্রাবরেখা। এই যে হিমবাহ আসছে, এই যে মাঝখানে যে সঞ্চিত হচ্ছে জিনিসগুলো, এইগুলো হচ্ছে গ্রাবরেখা। এই যে এখানটা আর এখানটা দেখতে পাচ্ছ তোমরা। তো চলো মূল উত্তরটির দিকে যাওয়া যাক। ফার্স্টে আমি গ্রাবরেখা সম্পর্কে একটু সংজ্ঞা টাইপের দিয়েছি। উচ্চ পার্বত্য অঞ্চলে বিভিন্ন আকৃতির বিচ্ছিন্ন ও ক্ষয়প্রাপ্ত শিলাখণ্ড, নুড়ি, কাঁকড় ইত্যাদি হিমবাহের সঙ্গে সঞ্চিত হতে হতে নিচের দিকে এগিয়ে যায়। হিমবাহ বাহিত এই স্তূপাকারে সঞ্চিত পদার্থগুলিকে একত্রে গ্রাবরেখা বলে। হিমবাহ অধ্যুষিত পার্বত্য অঞ্চলে বিভিন্ন ধরনের গ্রাবরেখা দেখা যায়। প্রকৃতি ও অবস্থান অনুসারে গ্রাবরেখাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। সেগুলি হল: 1 নম্বর, পার্শ্ব গ্রাবরেখা। হিমবাহের দুপাশে যে গ্রাবরেখা সঞ্চিত হয় তাকে পার্শ্ব গ্রাবরেখা বলে। 2 নম্বর, হিমবাহ যে স্থানে এসে শেষ হয় অর্থাৎ গলে যায়, সেই স্থানে যে গ্রাবরেখা সঞ্চিত হয় তাকে প্রান্ত গ্রাবরেখা বলে। 3 নম্বর, মধ্য গ্রাবরেখা। দুটি হিমবাহের পাশাপাশি মিলনের ফলে তাদের মধ্যবর্তী অঞ্চলে যে গ্রাবরেখার সৃষ্টি হয় তাকে মধ্য গ্রাবরেখা বলে। এই দেখো একটা হিমবাহ আসছে, এই দেখো একটা হিমবাহ আসছে, এই যে মাঝখানে যে গ্রাবরেখাটা এইটাকে মধ্য গ্রাবরেখা, আর এই হিমবাহের শেষে এখানে যেটা সেটা প্রান্ত গ্রাবরেখা, আর এই পাশে আর এই পাশে যেটা হয়েছে সেটা হচ্ছে পার্শ্ব গ্রাবরেখা। এবার মধ্য গ্রাবরেখা হয়েছে। 4 নম্বরটা বলবো, ভূমি গ্রাবরেখা। হিমবাহের তলদেশে যে গ্রাবরেখা সঞ্চিত হয় তাকে ভূমি গ্রাবরেখা বলে, মানে হিমবাহের তলার দিকে যে গ্রাবরেখাটা সঞ্চিত হয়েছে তলায়। 5 নম্বর, অবিন্যস্ত গ্রাবরেখা। হিমবাহের অগ্রভাগে ইতস্তত বিক্ষিপ্তভাবে যে গ্রাবরেখা সৃষ্টি হয় তাকে অবিন্যস্ত গ্রাবরেখা বলে। এরপর আমরা উত্তরের পরবর্তী অংশটির দিকে যাব। সীমাবদ্ধ গ্রাবরেখা। সময় বিভিন্ন আকৃতির প্রস্তরখণ্ড, নুড়ি, কাঁকড় প্রভৃতি হিমবাহের ফাটলের মধ্যে প্রবেশ করে আবদ্ধ হয়ে পড়ে, একে হিমাবদ্ধ গ্রাবরেখা বলে। 7 নম্বরে রয়েছে রোজেন গ্রাবরেখা। কয়েকটি গ্রাবরেখা পরস্পরের ওপর বা স্তরে স্তরে সঞ্চিত হলে তাকে রোজেন গ্রাবরেখা বলে। বলয়ধর্মী গ্রাবরেখা। গ্রাবরেখা বলয়ের আকারে সঞ্চিত হলে তাকে বলয়ধর্মী গ্রাবরেখা বলে। এই সকল উদাহরণগুলো আমরা দেখতে পাই তিস্তা নদীর উচ্চ অববাহিকায় লাচুং ও লাচেন অঞ্চলে এবং কাশ্মীরের লিডার ও কোলাই নদীর উপত্যকায় এই গ্রাবরেখা দেখা যায়। এইটা হলো তোমাদের সচিত্র বর্ণনা দিয়েছে, তোমরা এই ছবিটি আঁকতে পারো। যদি এটি আঁকতে তোমাদের একটু অসুবিধা হয় তবে আমি আরও একটি চিত্র তোমাদের সামনে তুলে ধরছি, সেটাও তোমরা চেষ্টা করতে পারো। এই চিত্রটি এখানে দেখো, সমস্ত গ্রাবরেখাগুলিকে মেনশন করা আছে, পার্শ্ব গ্রাবরেখা, মধ্য গ্রাবরেখা, ঠিক আছে, ভূমি গ্রাবরেখা
আর তারপরে এই যে প্রান্তদের ভারতের কোন অঞ্চলে অধিকাংশ কফি উৎপন্ন হয়, এই বাগিচা ফসল চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। তোমাদের 4 প্রশ্নের প্রথম অংশের উত্তরটি হলো ভারতের কর্ণাটকের চিকমাগালুরে সবথেকে বেশি কফি উৎপন্ন হয়। এর প্রাকৃতিক পরিবেশ আলোচনা করতে বলেছে তোমাদের, অনুকূল প্রাকৃতিক পরিবেশ খালি। এটির উত্তর হলো কয়েকটি পয়েন্টে ভাগ করা যায়: জলবায়ু, মৃত্তিকা, জমির প্রকৃতি, ছায়া প্রদানকারী গাছ। জলবায়ুর মধ্যে বলতে হবে প্রধানত উষ্ণ আর্দ্র ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে কফি চাষ ভালো হয়। উষ্ণতা কফি চাষের জন্য সারা বছর অধিক উষ্ণতা প্রয়োজন হয়। সাধারণত 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কফি চাষ ভালো হয়। এর মধ্যে উঁচু জমিতে 20 থেকে 25 ডিগ্রি এবং নিচু জমিতে 20 থেকে 32 ডিগ্রি উষ্ণতা কফি চাষের পক্ষে উপযোগী। বৃষ্টিপাত কফি চাষের জন্য প্রচুর পরিমাণ বৃষ্টিপাতের প্রয়োজন হয়। সাধারণত 150 থেকে 250 সেমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে কফি চাষ ভালো হয়, কিন্তু ঝড় ঝঞ্ঝা ও তুষারপাত কফি চাষের পক্ষে খুবই ক্ষতিকারক। কুয়াশা ও আর্দ্রতা কফি গাছের বৃদ্ধিতে সহায়তা করে। মৃত্তিকা লৌহ, পটাশ, নাইট্রোজেন মিশ্রিত উর্বর লাল দোআঁশ মাটি কফি চাষের পক্ষে বিশেষ উপযোগী। এছাড়া লাভা গঠিত উর্বর কৃষ্ণ মৃত্তিকাতেও কফি চাষ ভালো হয়। জমির প্রকৃতি উত্তম জল নিকাশি সুবিধাযুক্ত ঈষৎ ঢালু পাহাড়ি জমি কফি চাষের পক্ষে আদর্শ, কারণ গাছের গোড়ায় জল জমলে কফি গাছের ক্ষতি হয়। দক্ষিণ ভারতের পাহাড়ি ঢালে কফি চাষ ভালো হয়। ছায়া প্রদানকারী গাছ কফি গাছ প্রখর রৌদ্রকিরণ সহ্য করতে পারে না বলে প্রখর রৌদ্রকিরণের হাত থেকে কফি গাছকে রক্ষা করার জন্য কফি গাছের মধ্যে কলা, ভুট্টা ইত্যাদি বড় পাতার ছায়া প্রদানকারী গাছ লাগানো হয়। প্রশ্নটি আছে ভারতীয় জনজীবনে নগরায়নের নেতিবাচক প্রভাবগুলি উল্লেখ করো। উত্তরটা একটু লেন্দি হবে, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। যে কোনো সমাজ ব্যবস্থায় গ্রাম্য অবস্থা থেকে ধীরে ধীরে শহর অবস্থায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে নগরায়ন বলে। পৃথিবীর অন্যান্য উন্নয়নশীল দেশগুলির মতো ভারতেও নগরায়ন আর্থসামাজিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এর কিছু নেতিবাচক প্রভাব রয়েছে। ফাঁকা জায়গার অভাব ক্রমবর্ধিত নগর বা শহরগুলিতে নতুন নতুন শিল্প, বাসস্থান, বাণিজ্যিক কেন্দ্র ও পরিবহন ব্যবস্থার বিকাশের জন্য নানান প্রকারকারী অফিস গড়ে তোলার জন্য এবং নগরে বসবাসকারী মানুষের পরিষেবা প্রদানকারী শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র গড়ে তুলতে প্রচুর ফাঁকা জায়গা প্রয়োজন পড়ে। ভারতের বেশিরভাগ শহরে যার অভাব পরিলক্ষিত হয়, কারণ ভারতে যে নগরগুলি গড়ে উঠেছে তার বেশিরভাগ সংখ্যক অপরিকল্পিত নগর। 2 নম্বর পয়েন্টটি আছে বাসস্থানের অভাব। ভারতীয় বড় বড় নগরগুলিতে জনসংখ্যার চাপ এতটাই বেশি যে সকল মানুষের জন্য বাসস্থান বা আবাসস্থলের অভাব পরিলক্ষিত হয়, যার ফলস্বরূপ বস্তির উদ্ভব দেখা যায়। মুম্বাই শহরে অবস্থিত ধারাবি বস্তি ভারত তথা পৃথিবীর বৃহত্তম বস্তি। উত্তরের প্রথম অংশটুকু দেখে নাও, আমরা পরের অংশের উত্তরের দিকে যাব। 3 নম্বর পয়েন্টটি হলো পরিবেশগত সমস্যা। অপরিকল্পিতভাবে শহরের বিকাশের ফলে শিল্প কারখানা থেকে নির্গত ধোঁয়া, দূষিত জল, শব্দ, যানবাহনের ধোঁয়া, শব্দ, অতিরিক্ত জনসংখ্যার চাপজনিত কারণে বৃক্ষছেদন, প্রচুর বর্জ্য পদার্থের উদ্ভব, নোংরা জল, নগর অঞ্চলে বায়ু, শব্দ, মৃত্তিকা, জল দূষণের অন্যতম প্রধান কারণ, যার ফলে আজ শহর মানুষের জন্য অনেক বেশি পরিমাণ বিভিন্ন রোগ দ্বারা আক্রান্ত হচ্ছে। পরিবহনগত সমস্যা 4 নম্বর পয়েন্ট। বড় বড় নগরগুলির বিপুল পরিমাণ জনসংখ্যা ও পরিবহন মাধ্যমের ভিড় সামলানোর জন্য যে পরিমাণ সড়ক পরিবহন ব্যবস্থার বিকাশের প্রয়োজন তা না থাকায় ভারতীয় শহর বা নগরগুলিকে যানজটের সমস্যায় পড়তে হয়। 5 নম্বর পয়েন্ট। পানীয় জল সরবরাহগত সমস্যা। বড় বড় শহরগুলিতে বসবাসকারী মানুষের ব্যবহার ও পানীয় জলের যে বিপুল চাহিদা দেখা যায় তা অনেক সময় পূরণ করা সম্ভব হয় না, ফলে পানীয় জলের জন্য শহর ও নগরগুলিতে হাহাকার দেখা যায়। 6 নম্বর পয়েন্ট। কঠিন বর্জ্য পদার্থ জনিত সমস্যা। কঠিন পদার্থের গুলির মধ্যে অন্যতম রয়েছে কাগজ, পলিথিন, ব্যাগ, কাঁচ, প্লাস্টিক বোতল, পারিবারিক বর্জ্য, মেডিকেল বর্জ্য, শিল্প কারখানার বর্জ্য প্রভৃতি। প্রতিদিন প্রচুর পরিমাণে বর্জ্য পদার্থ শহর অঞ্চলে সৃষ্টি হয়ে থাকে। এই বর্জ্যগুলি ব্যবস্থাপনার উপযুক্ত পরিকাঠামো ভারতের বেশিরভাগ অঞ্চলেই না থাকায় সেটা একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।
তোমাদের উত্তরটির শেষ পয়েন্টটি হলো বিদ্যুৎ সরবরাহজনিত সমস্যা। শিল্প, পরিবহন, বাণিজ্য, সামাজিক কাজে তাই নগর ও শহরাঞ্চলে প্রচুর বিদ্যুতের প্রয়োজন হয়। কিন্তু ভারতের প্রায় প্রতিটি শহরের প্রচুর চাহিদার তুলনায় বিদ্যুতের যোগানের ঘাটতি দেখা যায়। এবার একটা কথা বলি তোমাদের, যে এই যে 5-6খানা পয়েন্ট আমি উল্লেখ করলাম ভারতীয় জনজীবনের নগরায়নের নেতিবাচক প্রভাব হিসাবে, তোমরা এর মধ্যে যে কোনো 5টি পয়েন্ট লিখতে পারো। বন্ধুরা, আজকের আলোচনা তবে এখানেই শেষ হলো। আলোচনাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে আবার তবে পরবর্তী কোনো ভিডিওতে।